নতুন আরেকটি সকালে আপনাদের স্বাগত। নতুন সকাল মানেই নতুন তথ্য, নতুন স্বপ্ন আর নতুন অসংখ্য গল্প। নতুন এই সকালে শুভকামনাতেই শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কেওএসটিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 27 ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা একটু আবহাওয়া বার্তাটি জেনে নেব আজকে সারা দিনটি বিভিন্ন বিভাগে কেমন থাকবে সেই পূর্বাভাসগুলো, এবং সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.1 ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 35.5 ও সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 36.2 ও সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 34 ও সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 33.5 ও সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33.7 ও সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 34.3 ও সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 34.3 ও সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 25.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে 36.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জেনে নিলাম। এবার আপনারা সকাল সকাল আবহাওয়া বার্তাটি মাথায় রেখে সারাদিনের পরিকল্পনাটি কিন্তু করে ফেলতে পারেন। দর্শক, সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর জীবনযাপন আর সুষম খাবারের বিকল্প নেই। আর সুষম খাদ্যাভ্যাস মানেই খাবারের তালিকায় নানা রকম ফলের উপস্থিতি আবশ্যক, কেননা ফলই যোগান দেয় ভিটামিন, নিউট্রিয়েন্টস আর ফাইবার, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তাই নিয়মিত খাবারের তালিকায় ফল রাখার চেষ্টা করবেন। আর এখন চলছে ড্রাগন ফলের ভরা মৌসুম। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর ক্যালোরি কম থাকায় ওজন বাড়ারও ভয় নেই। ফলটি বিদেশি হলেও আমাদের বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফলের। চলুন আজ আপনাদের ড্রাগন ফলের চাষ দেখাতে নিয়ে যাব। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, শুভ সকাল। আমরা জেনেছি যে ঝিনাইদহে এবার মাঠে মাঠে ব্যাপক ড্রাগনের ফলন হয়েছে। আসলে কৃষকরা কতটা লাভবান হচ্ছে? সারিকা, আপনাকেও শুভ সকাল। আসলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এ জেলায় কিন্তু একটি কৃষি নির্ভর জেলা এবং ফুল ফল চাষে কিন্তু সমৃদ্ধ। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জেলার শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের একটি ড্রাগন ফলের যে বাগান, সেই বাগানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে এসে দেখেছি যে এখানে প্রায় 16 বিঘা জমিতে এই ড্রাগনের চাষ হচ্ছে এবং বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই বাগানের যিনি মালিক তিনি এই চাষ করছেন। তো আসলে এই জেলার সব থেকে বেশি ফলের চাষ হয় কোটচাঁদপুর মহেশপুর উপজেলায়। সেখানে আমরা দেখেছি গৌরীনাথপুর নামে একটি বাজার আছে, সেই বাজারকে আসলে ড্রাগনের বাজার বলা হয় এবং সেখানে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা ড্রাগন কিন্তু বিক্রি হয় এবং সেই ড্রাগন দেশের বিভিন্ন জেলায় পৌঁছে থাকে। এবং কৃষকরা যেটি বলছে যে 1 বিঘা জমিতে ড্রাগন চাষে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হয় এবং ফলন ভালো হলে কিন্তু প্রথম বছরে তারা 3.5 থেকে 4 লক্ষ টাকার ড্রাগন বিক্রয় করতে পারে এবং প্রথম বছরেই যে খরচটা হয় পরবর্তীতে কিন্তু ওই পরিমাণ আর খরচ হয় না, কিন্তু পরবর্তী বছরে সেই পরিমাণ যে ড্রাগন সেটি কিন্তু তারা বিক্রি করতে পারে এবং ফলে কিন্তু ব্যাপক লাভবান হয় তারা। আমরা যদি এখানকার এই যে বাগানের মালিক রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে বছরে কেমন ফলন হয় এবং কি পরিমাণ খরচ এবং আপনারা কেমন লাভবান হচ্ছে।
আমরা প্রতি বছরে আমাদের খরচ হয়, যদি একটা প্রস্তুতি বাগান থাকে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। আমরা 4 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা প্রতি বিঘা আমরা বিক্রি করতে পারি। এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমাদের ফলটা বিদেশ থেকে আগে আসতো, এখন আমাদের বাংলাদেশে উৎপাদনের কারণে আমরা স্বল্প মূল্যে ক্রেতার হাতে আমরা এই ড্রাগন পৌঁছে দিতে পারছি, এবং ভক্তরা স্বাচ্ছন্দ্য বোধ করে এই ড্রাগন 150 টাকা কেজি, 200 টাকা কেজি, 160 টাকা কেজি এগুলো তারা কিনে খেতে পারছে সাধারণ মানুষ। আপনি শুনছিলেন আসলে বাগান মালিক কিন্তু তিনি তার সেই ফলের লাভের কথা বলছেন, এবং আমরা দেখেছি যে প্রথমে যখন এই ড্রাগন ফল এই জেলায় চাষ হয় তখন 1200-1400 টাকা কেজিও বিক্রি হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছরে সব থেকে বেশি মানে সব থেকে কম দামে কিন্তু ড্রাগন ফল বিক্রি হচ্ছে। সর্বোচ্চ 140 টাকা কেজি দরে সব থেকে ভালো যে ফল সেটি বিক্রি হচ্ছে, এবং সর্বনিম্ন কিন্তু 80 টাকা 90 টাকাও বিক্রি হচ্ছে। তো আসলে এই ড্রাগনের চাষ কিন্তু এ জেলায় প্রচুর ভাবে বৃদ্ধি পেয়েছে, এবং কৃষকরা কিন্তু আরো একটি অভিনব পদ্ধতিও তারা তৈরি করেছে। যেমন এই যে ড্রাগন বাগানে একটি পিলারের উপরে গাছ রয়েছে, আমরা অন্যান্য বাগানে গিয়ে দেখেছি যে 3টা স্তর তারা তৈরি করেছে। কারণ এই ড্রাগনের যে কর আছে যে সেটা কিন্তু 3 থরে যখন দেওয়া হয় একই গাছে একই সময়ে, কিন্তু 3টা ফলন তারা পায় একই গাছে। কিন্তু সেই পদ্ধতিতেও অনেক চাষি তারা আবাদ করে তারা আরো বেশি লাভবান হচ্ছে। তবে এই ড্রাগন চাষটা অত্যন্ত লাভজনক বলে এই জেলার মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই ড্রাগন বিক্রয়ের জন্য কিন্তু তাদেরকে চিন্তা করতে হয় না, কেননা ড্রাগনের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু তারা নিয়ে যায়, এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী আসে এবং তারা ন্যায্য মূল্যে এই ড্রাগন বিক্রয় করে থাকে। আসলে ড্রাগন ফল মানুষ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে বেশ সুস্বাদু, এবং এই ফলের বেশ চাহিদা রয়েছে, এবং জেলা জুড়েও কিন্তু এই ফলের আবাদেরও বেশ চাহিদা বেড়েছে। তো আসলে এই ছিল ঝিনাইদহের ড্রাগন ফলের সর্বশেষ যে পরিস্থিতি সেটা। সারিকা। সাদ্দাম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আফ্রিকার ফল ড্রাগন এখন ঝিনাইদহের মাঠে মাঠে এবার ব্যাপক ফলনও হয়েছে, এবং লাভ বেশি হওয়ায় কৃষকরাও ঝুঁকছেন এই ড্রাগন চাষে। দর্শক, আমরা ফলের বাজার নিয়ে জানছিলাম, এবার একটু আমরা নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানবো। আমরা চলে যাব লালমনিরহাটে। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, শুভ সকাল। আপনি একটি বাজারে দাঁড়িয়ে আছেন, আমরা একটু নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। সারিকা, শুভ সকাল। লালমনিরহাট যে সকালবেলার বাজার অনেকটা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে, যেহেতু এখনো ওভাবে শীত নাই, যার কারণে ভোরটা কিন্তু খুব সকালেই শুরু হয়, যার কারণে এই যে 8টা বাজার সাথে সাথে কিন্তু বাজার মানুষজন কিন্তু জমজমাট হয়ে পড়েছে। মানুষজন কেনাকাটা করছেন, তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় শাকসবজি থেকে শুরু করে প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে তারা কিন্তু কিনছেন, এবং সকালবেলার এই সতেজ আবহাওয়া তারা কিনতে এসেছেন। আমি যদি আপনাকে একটু দাম দরের বিষয়টা বলি, দৈনন্দিন নিত্য পণ্যের বেশ কিছু পণ্যের দাম কিন্তু এই গত সপ্তাহে পণ্যের দাম, তার মধ্যে আলু গত সপ্তাহে বিক্রি হতো 40 টাকা, এখন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি ধরে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, যা গত সপ্তাহে 100 টাকা কেজি ছিল। টমেটো কিন্তু গত সপ্তাহে ছিল 120 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে, অর্থাৎ দাম কিছুটা কমেছে। সিম বিক্রি হচ্ছে 40 টাকা দরে, যা গত সপ্তাহে 60 টাকা দরে বিক্রি হতো। মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা দরে, যা গত সপ্তাহে 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। শসা বিক্রি হচ্ছে কেজি 40 টাকা, গত সপ্তাহে ছিল 60 টাকা, এবং মিষ্টি কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 40 টাকা দরে, গত সপ্তাহে কিন্তু 20 টাকা ছিল, কিছুটা দাম মিষ্টি কুমড়া বেড়েছে। লাউ বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি পিস, গত সপ্তাহে কিন্তু তা 50 টাকা পিস ছিল। রসুন বিক্রি হচ্ছে 240 টাকা কেজি, গত সপ্তাহে ঠিক এমনটাই দাম ছিল। পাশাপাশি আদা এগুলো বিক্রি হচ্ছে 280 টাকা কেজি ধরে, গত সপ্তাহে যেটি 320 টাকা কেজি বিক্রি হয়েছিল। বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি ধরে, গত সপ্তাহে যা 50 টাকা কেজি ছিল। পাশাপাশি বিভিন্ন শাক যেগুলো রয়েছে, লাউ শাক থেকে শুরু করে পাট শাক, লাল শাক, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে আটি দরে 10 টাকা থেকে 15 টাকা মুঠো। এবং পাশাপাশি দেশীয় যে মাছ রয়েছে, ট্যাংনা, গোসি সহ বিভিন্ন মাছ কিন্তু বাজারে উঠেছে, পুঁটি মাছ, সেগুলো কিন্তু 450 থেকে 500 টাকা
টাকা কেজি বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ কিনছেন। সাধারণ মানুষদের যেটি বলতে চাচ্ছেন তারা, যে এই বাজার এবং ক্ষেত থেকে যে পণ্যগুলো আসে বাজারে, এই ক্ষেত থেকে আসার পথে যে মধ্যস্বত্বভোগী রয়েছে, নতুন যে সরকার সংস্কার করছে এই জায়গাগুলোতে যদি একটু নজর দেন এবং এই মধ্যস্বত্বভোগীরা যদি না থাকে, তাহলে তো বাজারে যারা কিনবেন এবং বিক্রি করবেন উভয়ে লাভবান হবেন। সারিকা, এই ছিল লালমিট থেকে আমার কাছে সবশেষ নিত্যপণ্যের বাজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রতিদিনই চেষ্টা করি দেশের বিভিন্ন জেলায় যুক্ত হয়ে আপনাদের নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে। আজ আমরা চলে গিয়েছিলাম লালমনিরহাটে। লালমনিরহাটের ছোট্ট একটি বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল। আমরা জানছিলাম সেখানকার নিত্যপণ্যের দাম নিয়ে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, এই পর্যায়ে কিবা স্টিল নিবেদিত সকাল 24 সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবার আমন্ত্রণ কিবা স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, নানান হাটের কথা শুনলেও শামুকের হাট, এই কথাটা নিশ্চয়ই অনেকের কাছেই নতুন। দর্শক, আজকে আপনারা নিয়ে যাব শামুকের হাটে। আমরা ঘুরে আসবো চলন বিলের একটি শামুকের হাট থেকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুণ। হিরকগুণ, শুভ সকাল। আপনি আছেন চলন বিলের শামুকের হাটে। আমরা একটু জানতে চাই যে শামুক হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখন গলদা চিংড়ি ঘেরেও খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আসলে বেচা কেনা কেমন চলছে? এবং আরেকটি বিষয় আমরা জানতে চাই যে প্রতিনিয়ত এত শামুক বিক্রি হচ্ছে, জীববৈচিত্র্যের উপর প্রভাব কেমন পড়ছে? আসলে সিরাজগঞ্জের যেটি তালাশ উপজেলার প্রত্যন্ত চলন বিলের কামারসন গ্রামে কিন্তু প্রতিদিন একটি শামুকের হাট বসছে। বিশেষ করে সন্ধ্যা থেকে পুরো রাত ভর এই শামুকগুলো চলন বিলের বিভিন্ন স্থান থেকে যারা মৎস্য আরোহী তারা কিন্তু সংগ্রহ করে ঠিক এই কামারসন গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকায় কিন্তু ভাসমান যেটি শামুকের হাট সেটি কিন্তু বসে এবং কাকডাকা ভোর থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু এই শামুকের হাটটি বসছে। আমরা কথা বলেছিলাম যারা শামুক বিক্রেতা, তারা যেটি বলছে যে ঠিক এই মুহূর্তে চলন বিলে মাছ কম থাকার কারণে কিন্তু তারা জীবিকা নির্বাহের জন্য পুরো রাত ভর কিন্তু চলন বিলের বিভিন্ন স্থান থেকে তারা শামুক সংগ্রহ করে এই কামারসন এলাকায় নিয়ে আসে নৌকায় এবং প্রতিদিন কিন্তু এই কামারসনের হাট বসে। যদি আপনারা দেখায় আপনি দেখতে পাবেন যে এই ভাসমান যে হাট সেখান থেকে কিন্তু যারা খামারি তারা কিন্তু এই শামুক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তবে শামুকের মূল্যের কথা যদি বলি যে প্রতি বস্তার শামুক কিন্তু সেখানে 100, 150 এবং 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং যারা মৎস্য আরোহী তারা যেটি বলছে যে তাদের আসলে জীবিকা নির্বাহের জন্য যে শামুক সংগ্রহ করে বিক্রি করছে সেটা কিন্তু তারা আসলে পোষাতে পারছে না। তাছাড়া প্রতিদিন আমরা যেটি দেখেছি যে এই চলন বিল অঞ্চলের প্রত্যন্ত কামারসন সহ বিভিন্ন স্থান থেকে যারা মৎস্য আরোহী তারা কিন্তু এই শামুকগুলো সংগ্রহ করছে এবং পড়ছে। আমরা কথা বলেছিলাম এই অঞ্চলের যারা খামারি রয়েছে এবং যারা এই মৎস্য আরোহী তারা যেটি বলছে যে আসলে বিস্তীর্ণ চলন বিলে কিন্তু অসংখ্য শামুক তারা পাওয়া যায়। সেই শামুকগুলো সংগ্রহ করে কিন্তু তারা বিক্রি করে এবং মৎস্য যারা কর্মকর্তা তাদের সঙ্গে বলেছিলাম, তারা যেটি বলছে যে আসলে জীবিকা নির্বাহের জন্য তারা এই শামুকগুলো সংগ্রহ করে এবং তারা আসলে এই যে অবস্থাতে যারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের কর্মর জন্য তারা অন্য ব্যবস্থা করে দেওয়ার কথাও কিন্তু আমাদেরকে বলছে। তবে আমরা যেটি দেখেছি যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই শামুকগুলো প্রতিদিন এই কামারসন থেকে চলে যাচ্ছে। সারিকা, হিরকগুণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলন বিলের শামুকের হাট থেকে ঘুরে আসলাম। শামুকের হাট খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু চিংড়ির খাদ্য হিসেবে এবং হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এই শামুক, তাই ব্যাপকভাবে কেনাবেচাও চলছে। কিন্তু আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু শামুক পরিবেশ রক্ষায় কাজ করছে, তাই শামুক যেন নিধন না হয়, এটি বাণিজ্যিকভাবে যেন চাষ করা যায় সেই দিকটি আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক, এই মুহূর্তের সময় হলো আমাদের পত্রিকার। আমরা একটু পত্রিকায় চলে যাব, আমরা দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই সমকাল দিয়ে আমরা শুরু করব।
বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে। নতুন রাজনৈতিক সংগঠন ও জামায়াতের তৎপরতার সন্দেহ, সমমনাদের সঙ্গে সম্পর্ক ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত। রাজধানীতে সমাবেশ রোববার। সরকার 1 মাসের কার্যক্রম মূল্যায়ন করার মতো কিছু দেখছি না। আশুলিয়া ও গাজীপুরে ছুটি 67 কারখানা। সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অসন্তোষ দেখা দেয় দুপুরের পর। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। শ্রমিক আন্দোলন 1 সপ্তাহের বেশি সময় ধরে অসন্তোষ সাভারের আশুলিয়া শিল্প এলাকা। গতকাল মঙ্গলবার অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিলেও দুপুরের পর অনেক কারখানায় অসন্তোষ দেখা দেয়। 32টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ভেতরে বসে থাকেন। পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে 10%। অস্থিতিশীলতায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা। ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের। বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের উপর। গত 1 মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি 2 কমেছে। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা একটু প্রথম আলোর শিরোনামগুলো দেখে নেব। শৃঙ্খলা ফেরেনি, পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ। 9 ও 10 সেপ্টেম্বর 59 জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিক্ষোভ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গতানুগতিক চিন্তা করলে হবে না। আবার সবার প্রত্যাশাও বেড়ে গেছে, তবে সবার দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। এজন্য সময় দিতে হবে বলেছেন মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। আসলে অস্থিরতা নিয়ে প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে। পাশাপাশি আমি আরও একটি শিরোনাম দেখছি, জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরও বেড়েছে লোডশেডিং। দিনে 120 থেকে 130 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পেয়েছে বিদ্যুৎ খাত। এখন সরবরাহ 80 থেকে 85 কোটি ঘনফুট। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মতবিনিময়ে আসিফ মাহমুদ। কুমিল্লা সহ 9 জেলায় মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রথম আলোর শিরোনামগুলো আমরা এক নজরে দেখে নিলাম। এবার আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ। বিতর্কিতরা ডিসি পদে, পদায়নকৃত ডিসিদের ঢাকায় অবস্থানের নির্দেশ। প্রথম টিভি বিতর্কে আজ মুখোমুখি কমলা ট্রাম্প। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিভি বিতর্ক। প্রথমবার মুখোমুখি বিতর্কে হ্যারিস ও ট্রাম্প। গাজীপুর ও সাভারে 51 পোশাক কারখানায় ছুটি। আমরা প্রত্যেকটি পত্রিকায় এই শিরোনামগুলো দেখছিলাম। দৈনিক ইত্তেফাকের পরে আমরা চলে যাব বণিক বার্তাতে। মণিপুরে কারফিউ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, মৃতের সংখ্যা বেড়ে 11। সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে মণিপুরের রাজধানী ইম্ফল সহ কয়েকটি জেলায় হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। স্কুল ও কলেজ সোমবার থেকে বন্ধ করে রাজ্য সরকার। প্রতিশ্রুতি নেমে এসেছিল শূন্যে। জুলাই আন্দোলনে উন্নয়ন সহযোগীরাও ছিল দ্বিধান্বিত। আন্দোলন চলাকালে শুরু থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপে পড়ে যায় শেখ হাসিনার সরকার। দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় দেশের প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচিত দেশ ও সংস্থাগুলোর মধ্যেও। এরই প্রভাব পড়েছে জুলাইয়ের বাংলাদেশ আসা বৈদেশিক অর্থায়নের প্রতিশ্রুতিতে। ওই মাসে বিদেশি সহযোগীদের কাছ থেকে নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ। অধ্যাপক ইউনূসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। অর্থনীতি বিষয়ে আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই আলোচনায় থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও। আগামী শনি ও রবিবার ঢাকায় এ বৈঠক হওয়ার কথা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে খবর জানিয়েছে। বণিক বার্তার পরে সবশেষে আমরা কালের কণ্ঠে শিরোনামগুলো দেখব। বেনজির এখন অস্ট্রেলিয়ায়। বিভিন্ন জায়গায় রয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজিরের ধন সম্পদ।
গুলশানের সেই 4 ফ্ল্যাট তালাবদ্ধ, দুদক বের করেছে 43 কোটি টাকার অবৈধ সম্পদ। সাভানা পার্ক সহ সব সম্পত্তি তদারকিতে কমিটি। সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া বেনজুরের অনুসারীরা, ধারা ও মামলায় নিরাপদ ব্যক্তি ও ব্যবসায়ীদের জড়ানোর উদ্যোগ। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসব। দর্শক, আপনারা যারা সকাল 24 সাথে যুক্ত আছেন, আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের আজ যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক রঙিন কাটুক এই কামনা করব। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আমরা এক নজরে তাও জেনে নেব, তাদের শুভেচ্ছা জানাবো, তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়ে আমরা এক নজরে জানবো। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রথিত যশা চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। প্যারিস প্রবাসী এই শিল্পীর খ্যাতি বাংলাদেশ সহ ইউরোপ জুড়ে। 2000 সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন 2014 সালে। 1953 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি ছোট গল্পকার ঔপন্যাসিক শহীদুল জহির। তিনি বাংলা সাহিত্যে জাদু বাস্তবতার অন্যতম প্রবর্তক এবং 20 শতাব্দীর অন্যতম প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিবেচিত হন। স্বকীয় ভাষাবিন্যাস এবং রীতি ব্যবহার করে গল্প বলার নয়া কৌশলের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। বাংলা কথা সাহিত্যে তিনি যোগ করেছেন স্বতন্ত্র রীতিপদ্ধতি। 1969 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রথিত যশা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা। তিনি কনকচাপা নামেই পরিচিত। তিনি চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ সব ধরনের গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন। তিনি 28 বছর ধরে সঙ্গীতাঙ্গনে সমান তালে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তার 30টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য। 1999 সালে তিনি পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার সহ-প্রতিষ্ঠা করেন। তিনি বেশ কয়েকটি ছায়াছবির গানেও অবদান রাখেন। তার শেষ ছায়াছবির কাজ ছিল ভুবন মাঝি। 1862 সালের এই দিনে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ছোট গল্পকার উইলিয়াম সিডনি পোর্টার। তিনি আমেরিকান জীবনযাপন নিয়ে প্রায় 6 শতাধিক গল্প লিখেছেন। একসময় কলেজ পাঠ্য হওয়ায় তার লেখা দ্য গিফট অব ম্যাজাই গল্পটি বাংলাদেশে খুবই পরিচিত ও জনপ্রিয়। পোর্টারের গল্পগুলি তাদের প্রকৃতিবাদী পর্যবেক্ষণ, মজাদার বর্ণনা এবং অবাক করা সমাপ্তির জন্য পরিচিত। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। দর্শক, তবে এই ছিল কেওয়াইসি নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।